So that time, that is first was away of the road and first towards my bus, a full restaurant. Restaurant and dinner night club. My bus, then my bus stopped behind my bus, the Digabi, and morning 10 o'clock. I my rent my hotel to inside room and fresh and outside and first. I go to see the process. আর আসলে মনে একটু চেষ্টা করছি কিছুটা কি বলছেন Okay, so you have tried to give a better presentation. You all know that our mother tongue is Bangla. So when you are going to speak in English, you think Bengali language firstly. Then you try to transfer or convert it into English. So you know that the structure is different. When you are making Bengali sentences, the structure will be subject plus object plus verb. On the other hand, when you are going to make English sentence, the structure will be subject plus verb plus object. So you have to remember all the time that things when you are speaking in English, you have to take a subject, then verb. But we don't do it because our mother tongue is Bengali and we take object firstly, then we try to use verb. So when we are going to convert from Bengali to English sentence, we do same kinds of things. So we have to overcome from this problem. If I analysis your presentation, here you can see, just focus on it. প্রত্যেকে এটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন ওনার ভুলগুলো কোথায়, আমরা কিভাবে এটা কারেক্ট করতে পারি বা বলতে পারি। এটা যারা যদি আমরা না বুঝতে পারি তাহলে কখনোই আমরা ইংরেজি শিখে শেষ নামাতে পারবো না, আমাদের এই ল্যাঙ্গুয়েজ কখনোই সংশোধন হবে না। তো সবাই বোঝার চেষ্টা করেন। বলছে আই এম গোয়িং টু শেয়ারিং মাই বাস জার্নি, এখানে শেয়ারিং এর জায়গায় শেয়ার হবে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সবাই বোঝেন, ভালোভাবে বোঝেন, টু প্লাস বি অন। ওকে, এবার বলছে 6 months এগো আই ওয়েন্ট বহরমপুর, তাহলে আই ওয়েন্ট টু বহরমপুর। টু কি এটা, সাগর, সাগর কি লিখছেন এটা? গাবিজ আচ্ছা, টু দীঘা বিচ, ঠিক আছে। দীঘা সি বিচ আই ওয়েন্ট টু বহরমপুর টু, দীঘা সি বিচ তাহলে টু সি দ্য দীঘা সি বিচ, দেখতে। আমি বহরমপুর গিয়েছিলাম দীঘার সমুদ্র সৈকত দেখতে, তাহলে আমরা এটা কি বলতে পারি, আই ওয়েন্ট টু বহরমপুর টু সি দ্য দীঘা সি বিচ। এবার কি বলছেন, অ্যান্ড ড্যাশ, কি বলছেন, টাইম 7 PM ইন দ্য ইভিনিং উইথ ইট, এটা এখানে এর পরেরটা কি বলছেন তাহলে? আমি বলতে চাইছি আমাদের বাসের টাইম ছিল 7টার সময় ছাড়া। হ্যাঁ, এটা আপনি এখানে কি বলছেন যে আওয়ার বাস টাইম, টাইম লিভ টাইম লিভ বলেন, সেন্টেন্স বলেন, ফুল সেন্টেন্স বলেন। লিভ টাইম অ্যাট 6 PM ইভিনিং। তাহলে এইটা এইভাবে না বলে এই সাবজেক্টটা নিজের দিকে টেনে নিয়ে আসতে হয়, নিজের দিকে। অর্থাৎ আপনি এটা এইভাবে বলতে পারেন যে উই রিচড অ্যাট দ্য বাস স্টেশন অ্যাট দ্যাট টাইম, দেন দ্য বাস স্টার্টেড মুভিং অ্যাট দ্যাট টাইম, জাস্ট মেনশন আ টাইম। এইভাবে কথা বললে ওই সেন্টেন্স গুলো আরো ভালো শোনায়। তারপরে কি বলছেন, দ্য ভিজিটার্স,
হুম, ট্রাই করছে তো এই জন্য আর কি হ্যাঁ সর্বপ্রথম আর কি হ্যাঁ, এরপর কি বলছেন, একটু হোয়েন বললাম আই যেহেতু তো আমরা এখন শিফট মিউট না। রাখেন, চুপ করেন, আমি বলি আগে বলছেন। এরপর আপনি কি বলছেন, দ্য রেসিস্ট্যান্ট লুকস, এখানে কি বলছেন, এর পরের সেন্টেন্স গুলো বলেন, বাস স্ট্যান্ডটা দেখাচ্ছিল অনেক সুন্দর আর ইংলিশে এটা বলেন, ইংলিশে অনেক ইংলিশে বলেন, যেটা লিখছেন সেটা ওকে বলেন। স্যার। এখানে হচ্ছে টেন লুক তাহলে বিউটিফুল এটা বাস বিকজ স্ট্যান্ড লুক না, ইট লুকস, ইট লুকস, ওকে, ভেরি বিউটিফুল ওকে স্যার বিকজ, it shape of this wall covering lot of small color light তাহলে এটা ইটস অল কভারিং না, ইট ইজ কভার্ড, ইজ প্লাস ভিত্তি, এটা প্যাসিভ, অর্থাৎ এটা আচ্ছাদিত, এটা কাভার করা কি দিয়ে, কালারফুল লাইট দিয়ে। ঠিক আছে, ইট ইজ কভার্ড, এটা কভার করা, এটা কভার করা, অর্থাৎ এটা সাজানো। ইট ইজ মেড, এটাও বলতে পারেন, ইট ইজ মেড। এরপর কি বলছেন, বলছে ইট মেক্স ভেরি our বিউটিফুল, bus উই এনজয় দ্য সিনারি, নাকি, দেন মাই বাস, yes sir আচ্ছা, but হ্যাঁ, এটা হবে না এখানে হুম, start এরপর কি and বলছেন, আই স দ্যাট টাইম, হুম, আউটসাইড ইজ ডার্ক, কি বলছেন এখানে, আউটসাইড, outside it become dark তাহলে এখানে ইজ বিকাম হয় না, এখানে আপনি কি বলতে পারেন, right পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করবেন, যে বাইরের বাইরে অন্ধকার নেমে এসেছিল, তাহলে আউটসাইড বিকেম ডার্ক, কি হবে, বিকেম, side কিন্তু became এই dark আউটসাইড আমার কোনো সাবজেক্ট নেই, এই আউটসাইড একটা প্রেপোজিশন অথবা এটা অ্যাডভার্ব, এগুলো কখনো সাবজেক্ট হয় না। তাহলে আপনি সাবজেক্ট আনতে হবে, তাহলে এটা কিভাবে আনবেন, I saw outside হুম, dark না, ইট, সাবজেক্ট আনতে হবে কি, ইট, বিকেম, বিকামের পাস্ট ফর্ম বিকেম, ইট বিকেম ডার্ক, became ইট বিকেম ডার্ক, দেন আপনি ওই আউটসাইড শব্দটাকে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন। অথবা আপনি সাবজেক্টটাকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারেন, যে উই স দ্য ডার্কনেস আউটসাইড, এভাবে কথাটা বলতে পারেন। এরপর কি বলছেন বলেন, a bus stop a full restaurant তাহলে বাস স্টপ হয় না, এই জায়গাটা একটু বোঝেন, বাসটা থেমেছিল, ঠিক আছে, এটা একদিক থেকে ঠিক, কিন্তু প্যাসিভ ইউজ করতে হয়, কারণ বাস কি নিজে নিজে থামতে পারে, বাসের কি হাত পা আছে, বাসকে কেউ থামায়, yes অর্থাৎ এটা প্যাসিভ, কি হবে এটা, প্যাসিভ, তাহলে দ্য বাস ওয়াজ স্টপড, ওয়াজ প্লাস ভি থ্রি, so বাসটা থেমেছিল, দ্য বাস ওয়াজ স্টপড, ঠিক আছে। এরপর কি was বলছেন, stop কোন at জায়গায় থেমেছিল, a beautiful restaurant তাহলে এটা আপনি এরকম বলতে পারেন, বিসাইড আ বিউটিফুল রেস্টুরেন্ট, ঠিক আছে, একটা beside সুন্দর রেস্টুরেন্টের beside পাশে। a beautiful এবার আপনি কি বলছেন, যে ইন দিস রেস্টুরেন্ট, এই কথাগুলো আগে নিয়ে আসবেন না, এগুলো তো আপনার অবজেক্টের পার্ট, আমাদের মাদার টাং বাংলা, এই জন্য আমরা এরকম করে ফেলি। আপনি আগে এইটাই yes বলবেন, যে আই হ্যাড মাই ডিনার ফ্রম দিস রেস্টুরেন্ট, আমি আমার ডিনার করেছিলাম, রাতের খাবার খেয়েছিলাম এই রেস্টুরেন্টটা থেকে, অ্যাট 10 o'clock। কি বললাম বলেন তো, তাহলে কারেক্ট অর্ডারটা যদি আমি মেনটেন করি, আই হ্যাড মাই I ডিনার had ফ্রম দিস a dinner রেস্টুরেন্ট, this restaurant ফ্রম দিস রেস্টুরেন্ট অ্যাট টেন ও this ক্লক বুঝতে পারছেন, restaurant দেন দে ক্যান, এখানে কি বলছেন, ওর পরেরটা কি বলছেন, then our bar
again start run Then our bus again started, but again again start moved. MOVED, moved। ঠিক আছে, এরপরে I পরে কি বলছেন বলেন। type নিয়ে গেছে কি হুম when I was reached হচ্ছে কি reached তাহলে when I reached, was reached হবে না, when I reached this spot। হুম এরপর কি বলছেন, দিস দি then হুম I হুম book a hotel দেন I a hotel হুম go inside the room and refresh তাহলে এটা ওয়েন্ট হবে। I went inside the room, আমি রুমে গিয়েছিলাম, হ্যাঁ, and I went refreshed myself। তাহলে I am talking about the past moment, past situation। So yes আপনার past yes এর sense maintain করে এখানে কথা বলতে হবে। ক্লিয়ার? sir. দেন refresh and out and go না, went went। outside হুম went outside and went outside and had breakfast হুম I go তাহলে এখানে আবার গো বলছেন, তাহলে এখানেও আবার আপনার কি হবে, I sir went, went হ্যাঁ, I went টু দ্য sir সি বিচ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, sir সমস্যা নাই। তো যেটা বলছি, আমাদের সঠিকভাবে সাবজেক্ট এবং ভার্ব নেওয়ার চেষ্টা করতে হবে। ইংলিশে কথা বলতে গেলে এটা খুবই দরকার, খুবই প্রয়োজন। আচ্ছা, দেখি। sir এগুলো প্রথমবার চেষ্টা করছি তো এই জন্য একটু হ্যাঁ, হবে, বলতে হবে এখন সমস্যা নেই, এইভাবে করতে থাকবেন। ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট ওয়ে। মেহেদি হাসান, আনমিউট ইউর মাইক্রোফোন। ওকে, শেয়ার ইউর থট। I'm going to say Journey by train. I enjoyed living the last summer. With him, must experience the path of going, by. I saw that view outside. The view that I was fond of fascinating my mind was my first journey. The train was astonishment of going by the train Kuala Lumpur in Dhaka. Actually, going the middle road, so the opposite side was gone of the train combined red with green. Early, it was 10 platform of running train. Then I was the train that was 13 platform, was 5 platform, and by which I felt comfort. And I looked at outside that windows blowing air that spilled little dust in my eyes. And I had to face some problem. So the problem I wanted see outside. I got to see outside that was very pleasurable. Hidden the tremendous air in nature. Is my presentation. Thank you. থ্যাংক ইউ। আপনারও এই জায়গাগুলোতে অনেক জায়গায় ভুল আছে, বাট সাবজেক্ট আর ভার্বটাকে ঠিকভাবে নেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে ভার্বের যে ফর্মটা সেটা ইউজ করছেন। এই দিকটা ঠিক আছে। তারপরেও আপনি দেখেন কি বলছেন, আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাই ট্রেন জার্নি। কথাটা এইভাবে হবে, অ্যাবাউট মাই ট্রেন জার্নি। এবার লাস্ট সামার, সামারই না, লাস্ট সামার আই বিকেম অ্যান এক্সপিরিয়েন্স। এ মাস্ট টাস্ট কিছু হবে না, এসব ভুল গেছে আপনার, ঠিক আছে। আই বিকেম, অথবা আপনি এটা বলতে পারেন আই গট অ্যান এক্সপিরিয়েন্স, আমি একটা অভিজ্ঞতা নিয়েছিলাম, পেয়েছিলাম, অফ ট্রেন জার্নি। এই জায়গাগুলো সব ঠিক করেন।
the train, এরপর কি বলছেন, I saw this view of outside. In the view that I was on of fascinating, তাহলে I was in অর্থাৎ আমি এই ফ্যাসিনেটিং এর ভিতরে ছিলাম, এখানে প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। ইন মাই মাইন্ড, এখানে ইন মাই লাইফ, ইট ওয়াজ মাই ফার্স্ট জার্নি। ইন মাই মাইন্ড না, এখানে ইন মাই লাইফ, ইট ওয়াজ মাই ফার্স্ট জার্নি বাই দ্য ট্রেন। ইট ওয়াজ অ্যান অ্যাস্টনিশমেন্ট, অ্যান হবে একটা, ইট ওয়াজ অ্যান an astonishment of going by train from, কই গেল, by the train at কমলাপুর নাকি, এটা কুয়ালালামপুর দিছেন নাকি? আচ্ছা যাই হোক, Kanpur. so I saw the opposite side, a train was gone, the color of the train combined, the color of the train is combined, একটা ভার্বের ব্যবহার করতে হবে, বা was combined, হ্যাঁ, was combined অর্থাৎ প্যাসিভ নিতে হবে এখানে, উইথ রেড অ্যান্ড গ্রিন, যেটাই আপনি বলেন না কেন। তো এই জায়গাগুলো আর কি ঠিক করতে হবে। এছাড়া আপনি বাদ বাকি যে বিষয়গুলো, যেমন আই লুকড অ্যাট আউটসাইড, আই হ্যাড টু ফেস সাম প্রবলেম, আই ওয়ান্টেড টু সি আউটসাইড, এইগুলো ঠিক আছে, এই যে সেন্টেন্স গুলো ব্যবহার করছেন এটা এটা ঠিক আছে। তো এইভাবে বললেই হবে, সমস্যা নেই, এই ওয়েটা ফলো করে যেতে হবে। সাবজেক্ট ভার্বের জায়গাটা ধরতে পারছেন, এটাই গুড। দেখি মুস্তাফিজুর রহমান, বলেন তো, আনমিউট করেন মুস্তাফিজুর রহমান। Assalamualaikum. Evening, you all. Good day, everyone is well. Try to say something about my thing. Alone with my father in a journey by bus from Netrugana to Silet. Want to there to enjoy natural beauty of hills and tree garden. He reached the station in and got the bus. Lately got my seat beside the window. And the bus began to move, yet looking that through the windows. As was passing through paddy fields and other trees. I enjoyed the natural beauty of the village. Too much that cannot expose in when the bus stopped the big station, ate some food and some magazine. Then again a start moving situation. This time scenery was more beautiful. At 7 o'clock, reached the station and saw my father's friend waiting for us. And we went to house. This was the most felt money in my life. Will remember the journey. Okay, that is good. Your presentation is so neat and clean, and you have made a presentation on my way. I mean, that technique that I have
shown in the previous class. So it was good. You have shared your own experience, own thought. You have to go through that way, but you have to practice a lot. You have to practice more and more. Okay. Without practicing, you will not be able to expert and fluent in English. You know that I am teaching English. I'm your teacher, but teach is the word. It is the causative verb. What does it mean? Causative means অন্যকে দিয়ে কাজ করানো। আমি শেখাচ্ছি বাট শিখবে কে? আপনি। ল্যাঙ্গুয়েজটা বলবে কে? আপনি। তো আমি টিচার, আমি আপনাকে আই ক্যান জাস্ট গিভ ইউ আ গাইডলাইন, a materials, a technique, a strategy, but the actual work is yours. You have to do something. You have to practice a lot. You have to create an idea from your own brain. You have to generate new things, new idea, new sentences, new vocabulary from your own brain, and you have to practice. Without practicing, you will not be able to expert. Those who are giving presentation today, I think you will get a confidence that I can, I will, I must do it. So that is the things. If you just speak for one times, you will get actual confidence. But if you don't speak, you will not get confident. If you just do the class, if you just follow the class, and if you think that firstly I will learn so many things, then I will try to speak, it will not be the good decision. You have to speak instantly. You have to speak in front of audience. If you can make mistake, I will show you that how to overcome from there. But don't feel shy. Try to speak from today or tomorrow. Otherwise, you will not be able to expert in English. Okay, so Pranti Dhawan. Thank you to give me a chance. Good evening to all. I think all are well. Today I would like to talk about a journey. So let's start. A journey is a pleasure to all. We can see many new and beautiful things in our journey. We can also know many new things, and a journey by bus serves the purpose better. So we all like a journey by bus. It was the last December. Our exam was over and the school was closed. We had enough time to enjoy ourselves. So my brother and I decided to visit my uncle in Dhaka. Our parents gave us permission and money, so it was easy to go there. We started our journey from Sonadaga bus station. We reached the station at 8 a.m. and collected tickets. Our bus started at 8:30 a.m. It was a beautiful day. The weather was good. There was no cloud in the sky, neither cold or nor hot. So the journey was very enjoyable. So many things on the way. There were many big and small bridges on the way. Boys and girls were playing in the field. Farmers are working and cows are eating grass. There are green fields on fields. Childs are playing. They like. They look like a beautiful picture. Third break at Mawa at 1 p.m. Then we eat some light food and took a tea from a canteen. Gave us freshness to enjoy the journey. At about 4 p.m., we reached Gaptoli bus station. My uncle and aunt were waiting for us there. We are very glad to see them there. It was the most interesting journey in my life. And I enjoyed it very much.
so the memory will remain ever fresh in my mind. Thank you very much for listening my questions. Thank you. You have also given a very excellent presentation. You have shared your own thought, but you have made mistake in the place of verb. Okay, so try to follow here. প্রত্যেকে দেখবেন আমরা শুধু ইংলিশে কথা বলি, শুধু স্পিকিং করে যাই, বাট আমাদের প্রবলেমটা কোথায়, আমাদের ভুলটা কোথায়, এটা আমরা বুঝতে পারি না, এবং এটা বুঝতে না পারার কারণেই আমরা মূলত এক্সপার্ট হতে পারি না। তো আমাদের ভুলটা সারা জীবন ভুলই থেকে যায়। সো হিয়ার ইউ ক্যান সি, ও যখন প্রথম থেকে প্রেজেন্টেশন দিচ্ছে, আই মিন ইউর প্রেজেন্টেশন আর সো নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ইউ হ্যাভ made a very well organized presentation, but here you can see you're talking about an experience, right? You're talking about a journey that you have already enjoyed. So you have to use the past forms of verb. For example, here you can say, you have said that there are green fair fields. There were, not are. There were. Then here you can see they liked. Okay. Then this gives us, not gave. It will be gave us. We are very glad. We were very glad. We were very glad. Have you understood what I have said? When you are using present form of verb, you have to use their past form. Okay, clear? Just try to correct it. Just try to correct it. I hope you will be expert and fluent in English within a very short time. Thank you. Okay, so today in this class, I'm going to talk about use of do verb and be verb as well as have verb. How can we use this verb? I'll show you that things. ডু বি এবং হ্যাভ, এই তিনটা ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি বলা যেতে পারে। অর্থাৎ বি ভার্বের ভিতরে যে ভার্ব গুলো থাকে, আপনার অ্যাম, ইজ, আর, অজয়ের, বিন, বিং, এই ভার্ব গুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। তো কখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, এটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে বা দেখতে হবে। এগুলো খুবই বেসিক থিংস, বাট most of the students don't have clear concept about this verb. For that reason, when they are making simple sentences, they are confused. They don't know that either it will be correct or not. So for that reason, I'll show you everything about be, do, and have verbs. If you have clear concept about these verbs, you will be able to make sentences with confident. Here you can see. খুবই বেসিক থিংস, বাট লাস্ট পর্যন্ত ক্লাসটা করেন, লাস্ট পর্যন্ত থাকেন, দেখবেন আপনি অনেক নতুন কিছু পাবেন এই ক্লাসটি থেকে। ঠিক আছে, তো বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি। প্রথমত বি ভার্ব এবং ডু ভার্ব নিয়ে কথা বলবো আমরা আজকের এই ক্লাসটিতে। তো কি বলছে দেখেন, যাদের কাছে আমার বইটা আছে, বি ভার্বের চ্যাপ্টার আছে মনে হয় 13 বা 14 নম্বরে। বি ভার্বটা আপনারা বইটিতেও পাবেন, অনেক সুন্দরভাবে সাজানো আছে বইটায়। তো আর যারা বই এখনো অর্ডার করেননি, একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি, একটা হার্ড কপি আপনার হাতে থাকলে খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। 11 নম্বর চ্যাপ্টারে বি ভার্ব আছে, 11-12 নম্বর চ্যাপ্টারে ডু ভার্ব আছে আমার বইটা। আজ গতকাল অনেকগুলো বই পাঠিয়েছিলাম, হয়তো আজকে অনেকেই পেয়েছেন হাতে। তো দেখেন যেটা বলছি, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। সো বি এর দুইটা অর্থ আছে, মনোযোগ দিয়ে বুঝবেন। একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। কি কি বললাম? হওয়া অথবা থাকা। এটা আমার এক্সটেনশনের উপর বেসড করে হয়, অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশন যেটা আমরা বলি, সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটা,
ওই জায়গাটা যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা বোঝায়। কেমন সেটা, এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন কি বলছেন, বিই এটা কিন্তু একটা ওয়ার্ড, একটা শব্দ। তো বলছে বি নিজে একটা ভার্ব, আর ব্যবহারের উপর ভিত্তি করে এর অনেকগুলো ফর্ম আছে। যেমন এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। প্রত্যেকটা ভার্ব, যে কোনো ভোকাবুলারি, ওই মেইন যে ওয়ার্ড, মেইন যে ভোকাবুলারি, ওইটাই প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইট মানে খাওয়া, ওই ইট শব্দটা একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব। গো মানে যাওয়া, ওইটা একটা পাস্ট ফর্মের ভার্ব। এই ভার্ব গুলো, সরি, গো মানে যাওয়া, এটাও একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব। সো এই ভার্ব গুলোর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। কিন্তু এই যে বি, এই বি এর আবার একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। এগুলো অন্য সব ভার্বের মতোই, বাট একটু ডিফারেন্ট। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যে শব্দগুলো, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, যেগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। এইখানে আবার কি বলছে দেখেন, এই বি ভার্বটা প্রেজেন্ট টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন ভার্ব হিসেবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে। আর এগুলো পার্সন ভেদে বসে থাকে। অ্যাম ইজ আর, আই এর সাথে অ্যাম হয়, হি শি ইট বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে ইজ হয়, উই ইউ দে বা প্লুরাল সাবজেক্ট থাকলে আর হয়। এগুলো আপনারা জানেন। আমি 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 যদি একটু ব্ল্যাঙ্ক পেজ থেকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন। ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা টেন্স শিখি। এই টেন্সের কথা বারবার বলে আসছি আপনাদের, যে টেন্সের স্ট্রাকচারটা মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন হয়ে থাকে। এই ভার্বের ফর্মটা আমাকে বুঝতে হবে। যেমন বি 1 বা এটাকে বলে প্রেজেন্ট ফর্ম, বি 2 বা পাস্ট ফর্ম, বি 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, বি 4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বি 5 এটাকে বলে থার্ড পারসন ফর্ম। এই বি 5 বা বি 4 এই ফর্মগুলো আমাদের যে গতানুগতিক গ্রামার বইগুলো আছে সেখানে থাকে না, কারণ এগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়। বাট এদেরও প্রয়োজন আছে, কোথায় আছে আমি বলছি সেটা। তো এখন আমি যদি কয়েকটা বাক্য তৈরি করি, মনে করেন রাইট মানে লেখায়, পাস্ট ফর্ম কি, রোড। এইগুলো যারা জানে না, বিভিন্ন জায়গা থেকে আপনি ইংরেজি শিখতেই থাকেন, শিখতেই থাকেন, বিভিন্ন রুল শেখেন, রেগুলেশন শেখেন, যাই মুখস্থ করেন, যে বই পড়েন, কোনো লাভ হবে না যদি আপনার এই বেসিক জায়গাটা জানা না থাকে, বোঝা না থাকে। সারা জীবন চর্চা করে যেতে হবে, শেষ নামাতে পারবে না। রাইটিং, রাইটস, এই যে একটা ভার্বের আমি 5টা ফর্ম লিখলাম, কথাটা বলছেন। এইভাবে আমাদের প্রত্যেকটা ভার্বেরই ফর্ম আছে, এবং এই ভার্বের ফর্ম গুলো আমাদের ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। গো মানে কি, যাওয়া। পাস্ট ফর্ম ওয়েন, পাস্ট ফর্মটা কি, ওয়েন। পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, থার্ড পারসন ফর্মটা কি, গোস। দেন আমি যদি বলি স্পিক, এই ভার্বটার পাস্ট ফর্ম কি, স্পোক। এর পাস্ট পার্টিসিপল কি, স্পোকেন। এর থার্ড পারসন ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল কি, স্পিকিং। থার্ড পারসন স্পিক্স। এইভাবে প্রত্যেকটা ভার্বে আমার কিন্তু ফর্ম আছে। ড্রাইভ মানে কি, চালান, পাস্ট ফর্ম কি, ড্রোভ। পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস। প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে। ড্র মানে কি, আঁকা, পাস্ট ফর্ম ডিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। ইন দ্য সেম ওয়ে, এই যে ডু মানে কি, করা, এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, থার্ড পারসন ফর্মটা হচ্ছে ডাস। ইন দ্য সেম ওয়ে, এই হ্যাভ মানে কি, আছে, এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। আমরা অনেকেই ভাবে হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, এবং এই ভার্বের থার্ড পারসন ফর্মটা হচ্ছে হ্যাজ। ইন দ্য সেম ওয়ে, এই যে বি, এই বিটা নিজে একটা ভার্ব, প্রেজেন্ট ফর্মের ভার্ব, বাট এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে
am is are এটা হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্ম। এটা অন্য সকল ভার্বের মধ্যে বাট একটু ডিফারেন্ট। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। প্রেজেন্ট পার্টিসিপল বিন। থার্ড পারসন এভাবে হয় না, তারপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা বসাতে পারি। তো এই যে প্রত্যেকটা ভার্বের ফর্মের কথা বলছি বা ফর্মগুলো আমি লিখছি, এগুলো আমরা কিন্তু যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। মনে করেন রাইট, তাই না? এখন এই রাইট দিয়ে আমি যদি কয়েকটা সেন্টেন্স লিখি যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন হয় হি যদি বলি, তখন হবে হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার। এরপর আমি যদি বলি হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখতেছে। আমি যদি বলি হি রোট আ লেটার, সে চিঠি লিখেছিল। আমি যদি বলি সে চিঠি লিখবে, তখন কি হয় হি উইল রাইট আ লেটার। আমি যদি বলি সে চিঠি লিখেছে, তাহলে কি হবে হি হ্যাজ রিটেন আ লেটার। অর্থাৎ আমি টেন্সের স্ট্রাকচার মেনটেন করছি, এবং টেন্সের স্ট্রাকচার মূলত কি বলছি, ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ ভার্বের ফর্মের চেঞ্জ করে আমি যে টেন্সের স্ট্রাকচারটাকে মেনটেন করছি, মেনটেন করলে আমার এরকম ভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ভার্বের ফর্মটা, কখনো লিখছি রাইট, কখনো লিখছি রাইটস, অর্থাৎ এটা বি 1, এটা বি 5, কখনো লিখছি রোড বি 2, কখনো লিখছি উইল রাইট, এটা হচ্ছে উইল প্লাস বি 1, ফিউচার ইনডিফিনিট বলছি। কখনো লিখছি ইজ রাইটিং, অর্থাৎ বি 4, ইজ প্লাস বি 4, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কখনো লিখছি যে হ্যাজ রিটেন, অর্থাৎ রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইট, সবগুলো ভার্ব আমি কিন্তু এখানে লিখছি। আমার কয়টা সেন্টেন্স হলো, 1 2 3 4 5 6 7টা। তো এইভাবে আমি টেন্সের স্ট্রাকচার যদি জানা থাকে, ভার্বের ফর্ম যদি জানা থাকে, 12টা সেন্টেন্স তৈরি করতে পারি। কারণ টেন্সের টোটাল 12টা স্ট্রাকচার আছে। এই 12টা সেন্টেন্স মানে কি, একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে আমি নিতে পারবো বা বলতে পারবো। কি জানা থাকলে, যদি টেন্স সম্পর্কে আমার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, যদি টেন্স সম্পর্কে ভালো আইডিয়া বা ধারণা থাকে। মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন, এই রাইটের মতো করে সবগুলো ভার্বের ব্যবহার আমরা করতে পারবো না। আমি যদি বলি আই গো টু স্কুল, মানে ভার্ব চেঞ্জ করেন অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। এই আই এর পরিবর্তে গো ব্যবহার করলেই আপনি তো আই গো এ লেটার বলতে পারবেন না, আপনার স্কুল বলতে হবে, কলেজ বলতে হবে, মার্কেট বলতে হবে। আপনি ড্রাইভ বলেন, তখন তো লেটার বলতে পারবেন, আই ড্রাইভ বলে কার বলতে হবে, বাস বলতে হবে। আপনি ড্র বলেন, তখন পিকচার বলতে হবে। অর্থাৎ ভার্ব চেঞ্জ করলে অবজেক্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশন অনুযায়ী অবজেক্ট চলে আসে। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফাংশনটা হচ্ছে এই। কিন্তু সময়ের পরিবর্তনের জন্য আমার চেঞ্জটা করতে হয় ভার্বের ফর্মে। অর্থাৎ যখনই আমি গো কে ওয়েন্ট বলছি, এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, গন বলছি পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, উইল গো বলছি ফিউচার ইনডিফিনিট হয়ে যাচ্ছে। তাহলে মেইন ভার্ব গুলো, অর্থাৎ এই যে ড্রাইভ, ড্র, স্পিক, গো, এই ভার্ব গুলো আমার প্রিন্সিপাল ভার্ব। এই ভার্ব গুলো আমার ফাইনাইট ভার্ব। এই ভার্ব গুলোকে আমি সমস্ত টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো থাকে, অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব গুলোকে আমরা মনে করি কি, যে এরা অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্ব। এই ভার্ব গুলো যেমন অ্যাম, ইজ, আর যদি বলি বা ওয়াজ, ওয়্যার, মনে হবে যে কন্টিনিউয়াস টেন্সেই বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে বসে, এরকম আমরা বলি না? কিন্তু না, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, ঠিক আছে। কিন্তু এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা এই যে বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, দেখলে মনে করি যে প্যাসিভ ভয়েস মনে হয় বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা এই যে বিং, এটা দেখলেও মনে হয় প্যাসিভ ভয়েস, কারণ আমাদের ওই প্যাসিভের স্ট্রাকচার ভিতরে এরকম আছে। বাট না, এই ভার্বগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো মেইন ভার্ব হিসাবে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যায়। আমার এই ক্লাসের মেইন কথা হচ্ছে এইটাই, যে আমরা এদেরকে যে অক্সিলারি ভার্ব হিসেবে চিনি। আমি যদি আপনাকে বলি যে হি হ্যাজ আ কার, বলেন তো এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এই যে বাক্যটা লিখলাম,
Present tense. Proceed. কোন টেন্স এটা? Present tense. Present. Present indefinite tense. Independent. Present indefinite. Sir, simple Independent. simple sentence. এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। কিন্তু আমি যদি বলি, ওই দেখেন একজন বলে ফেলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখছেন? কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললো? হ্যাজ আছে তার। Present in. এখন আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, এটা কোন টেন্স? Present perfect tense. Present perfect এটা tense. প্রেজেন্ট পারফেক্ট, Present perfect tense. এটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এইটা দেখেও কিন্তু একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট। কারণ কি? কারণ আমরা রুলস বা স্ট্রাকচার মুখস্থ করি এবং তার ভিতর থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে সেটা পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়। বাট এই হ্যাজটা তো এখানে মেইন ভার্ব হিসেবে বসতেছে, এটা মানে এই ছাড়া আর কোনো ভার্ব নেই। বাট এইখানে এই হ্যাজটা অক্সিলারি ভার্ব, এই ড্রিভেনটা মেইন ভার্ব। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো যাই হোক, মানে আমরা যেটা মনে করি যে অ্যাম ইজ আর থাকলেই, আমি যদি বলি হি ইজ আ ডক্টর, এই ধরনের সেন্টেন্স দেখলেও অনেকেই মনে করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ওই অ্যাম ইজ আর আছে। কিন্তু না, এই ইজটা এখানে মেইন ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি ভার্ব? এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই যে আমি রাইট দিয়ে যেমন সেন্টেন্স লিখছি, আমি যদি বলি আই রাইট, এখন আমি যদি বলি আই বি, তাহলে আই রাইট মানে আমি লিখি, তাহলে আই বি মানে কি? আমি হই বা আমি থাকি। বি এর দুইটা মানে, আবার বলছে হওয়া এবং থাকা। এবার আমি যদি বলি আই বি আর ডক্টর, আমি হই একজন ডাক্তার। আমি যদি বলি আই বি ইন ঢাকা, যে কোনো প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রিপোজিশন ইউজ করতে হয়। এর বাংলা অর্থ আমি ঢাকায় থাকি। এই বি এর পরিবর্তে দেখেন, এই যে বি লিখছি বলে আমার এখানে দুটো এই যে ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করে আসছে। কারণ কি? কারণ এখানে বলছে ডাবল চেক দ্য ফর্ম অফ দ্য ভার্ব হিয়ার অ্যাম। এখানে কি বলছে দেখছেন? অর্থাৎ আমার এই জায়গাটা গ্রামাটিক্যালি একটু মিস্টেক হয়েছে, এজন্য এখানে বলছে যে আমার এই জায়গাটাতে কি বসবে? অ্যাম বসবে। কথাটা বোঝেন? এই যে ডক্টর লিখছি, দেখেন আমি DOCTOR, আমি ওটা কেটে দিয়েছি বলে আমার এখানে একটা রেড কালারের দাগ আসছে, দেখছেন? একটা রেড কালার আসছে। অর্থাৎ আমার যদি মেজর কোনো মিস্টেক হয় তাহলে রেড কালার আসে, আর যদি সিলি কোনো মিস্টেক হয় তাহলে এই ব্লু কালারটা আসে। অর্থাৎ আমি যে এই যে বিটা এখানে লিখছি, এই বাক্যটা কিন্তু আমার ভুল না, এটা কিন্তু কারেক্ট। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের যে বেস ফর্ম সেটা আমি নিয়েছি। কিন্তু এই বি ভার্বের অন্যান্য সব ভার্বের মতোই বাট একটু ডিফারেন্ট। এই বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আছে, সেটা হচ্ছে অ্যাম ইজ আর, এবং এটা পার্সন অনুযায়ী বসানো হবে বা বসাতে হয়। তো আমি বি এর পরিবর্তে যদি বলি আই অ্যাম আ ডক্টর, এর বাংলা অর্থ আমি হই একজন ডাক্তার। কিন্তু আপনি যদি বলেন আই বি এ ডক্টর, আমি হই একজন ডক্টর, সেম মিনিং। বাট আমরা বি বসাই না, কারণ বি এটা বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব, ওর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম। বাট ওটা বসালে যে ভুল হবে বাক্য, সেরকম না। তো এখানেও আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তাহলে এই যে অ্যাম, তার মানে এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। যেমন আই রাইট, রাইটটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাম এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আপনি যদি বলেন আই ওয়াজ আ ডক্টর, এটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। এখানে আপনি যদি বলেন আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম, এটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। তার মানে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে কি কন্টিনিউয়াস হবে? না, এটা ইনডিফিনিট টেন্সে বসতে পারে। কখন? যখন এই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে। হ্যাভ বিন, হ্যাজ বিন দেখলেই মনে করি পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট না, প্যাসিভ ভয়েসও না। কেমন সেটা? যেমন এই যে বলছি যে আহ আচ্ছা, ফিউচারে যদি আমি বলি, আমার ফিউচার টেন্স হচ্ছে সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বসে, একদম রুট ফর্ম। ওখানে কিন্তু বলা থাকে না যে প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটা আলাদা, যদিও সমস্ত ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম সেম, বাট এই বি ভার্বটা কিন্তু ডিফারেন্ট। এই জন্য এটা আমাকে বুঝতে হবে, এখানে বি নিজেই কিন্তু একটা ভার্ব, মেইন ভার্ব, যার মানে কি বললাম? হওয়া বা থাকা। তাহলে আমি যদি বলি যে আই
শ্যাল বি এর বাংলা অর্থ হচ্ছে আমি হব বা আমি থাকবো। এটা ডিপেন্ড করবে আপনি এক্সটেনশনে প্লেস না পার্সন বসাচ্ছেন তার উপর। আপনি যদি বলেন আই শ্যাল বি এ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে আমি একজন ডক্টর হব। এখানে আপনি যদি বলেন আই শ্যাল বি ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকবো, আমি ঢাকায় থাকবো। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, বি এর মানে হওয়া বা থাকে, এটা ডিপেন্ড করে এক্সটেনশনের উপর। আবার দেখেন ওই যে বি, এই যে রাইট এর কন্টিনিউয়াস ফর্ম কি? রাইটিং। তাহলে এরপর হচ্ছে রাইটের যে কন্টিনিউয়াস এর পর কি ভি3 যেটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি? রিটেন। রাইটেন বলবেন না, রিটেন বলবেন, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে রিটেন, ড্রিভেন নট ড্রাইভেন, ড্রিভেন। সো বি ভার্বের আমার কন্টিনিউয়াস ফর্মটা কি? বিং। তাহলে হি ইজ রাইটিং আ লেটার, তাহলে আমি যদি এখানে বলি হি ইজ বিং, এটা কি আমার ভুল হবে? না। এবার আপনি অবজেক্ট বসান, এটা অটোমেটিক্যালি ইচ্ছা মতো আসবে, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। আপনি যদি বলেন হি ইজ বিং আ ডক্টর, বাংলা অর্থ হচ্ছে সে একজন ডাক্তার হচ্ছে, অর্থাৎ ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতর আছে। অথবা আপনি যদি বলেন হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থাকছে। আমরা বলি না আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। হি ইজ লিভিং ইন ঢাকা, সে ঢাকায় থাকছে বা বসবাস করছে, ইজ লিভিং। সো হি ইজ বিং ইন ঢাকা, এবং অন্তত সে ঢাকায় থাকছে। অর্থাৎ এই বিংটা এখানে মেইন ভার্ব, বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। অর্থাৎ এটা কোনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স না, কিন্তু এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি3, অর্থাৎ এর পরে যদি আরেকটা ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস। বাট এখানে বিং ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাই কিন্তু আমার মেইন ভার্ব। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স। ইন দ্য সেম ওয়ে আপনি যদি বলেন হি হ্যাজ বিন, হি হ্যাজ রিটেন, সে লিখেছে, তাহলে বি মানে কি? হওয়া বা থাকা। তাহলে বিং মানে হচ্ছে, বিন মানে হয়েছে। তাহলে হি হ্যাজ বিন আর ডক্টর, এর বাংলা অর্থ কি? সে একজন ডাক্তার হয়েছে। বি মানে কি? হওয়া। এর পরিবর্তে আপনি কিন্তু এরকম হি হ্যাজ গট আ ডক্টর, হি হ্যাজ বিকেম আ ডক্টর, সরি বিকাম এ ডক্টর, এরকমও কিন্তু আপনি বলতে পারেন। বাট এই বিনের মানেও কি? হওয়া। হি হ্যাজ বিন আ ডক্টর। বা আপনি যদি বলেন সে 2 মাস ঢাকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থস, এরকম বলা যায়। অর্থাৎ বিন মানে কি? থেকেছে, হয়েছে। বিং মানে কি? হচ্ছে। অর্থাৎ হি হ্যাজ বিন আছে বলে কি এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস না, এরপর আর কোনো ভার্ব নেই, তার সাথে আইএনজি নেই, বা এটা কি প্যাসিভ ভয়েস না, এরপরে ভি3ও নেই, এখানে বিংটাই মেইন ভার্ব, বিংটাই মেইন ভার্ব। তার মানে আমি মূলত আপনাদের কি বলতে চাচ্ছি, আমাদের যে ভার্ব গুলো আমরা দেখি যেগুলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এবং এই ভার্বগুলোর যেমন 5টা ফর্ম থাকে, এই ভার্বগুলো যেমন 12টা টেন্সের স্ট্রাকচারেই ব্যবহার করা যায়, অর্থাৎ একটা ভার্ব দিয়ে 12টা সেন্টেন্স তৈরি করা যায়। ইন দ্য সেম ওয়ে আমরা যেগুলোকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি, অর্থাৎ এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, এই যে ভার্বগুলোকে আমরা চিনে থাকি, এই ভার্বগুলোকে আমরা মনে করি এরা অলওয়েজ অক্সিলারি, এরা হেল্পিং, এরা am is আর was আর কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ এর পারফেক্ট টেন্সে বসে, ডু ডাজ ডিড জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে, আমরা এরকম মনে করি। বাট বিষয়টা এরকম না। ওই ভার্বগুলোরও, অর্থাৎ যেগুলোকে প্রাইমারি অক্সিলারি হিসেবে চিনি, ওই ভার্বগুলোরও 5টা ফর্ম আছে, নিজস্ব অর্থ আছে। ওই ভার্বগুলো অ্যাজ এ মেইন ভার্ব অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতোই আমার যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে, তাদের নিজস্ব অর্থ অনুযায়ী তারা অর্থ দিতে পারে। অর্থাৎ ওই ধারণা বা ওই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলেই কন্টিনিউয়াস, বিন থাকলেই প্যাসিভ ভয়েস বা পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো না, অন্যান্য ভার্বের মতোই মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সের স্ট্রাকচারে, ইভেন অ্যাক্টিভের স্ট্রাকচারে এগুলো ব্যবহৃত হতে পারে। কেউ কি কোনো কিছু বুঝতে পেরেছেন? কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন যেটা বললাম? Yes, sir. কিছু কি বুঝতে পারছেন? Yes, sir. জানি Yes, না, sir. জানি না এর থেকে আর ভালো করে কেউ বোঝাতে পারবে কিনা বা বোঝানো যায় কিনা। আচ্ছা, তাহলে এই যে বাক্যগুলো দেখেন, এখানে যে বাক্যগুলো আছে, I am a doctor, he's a teacher, they're farmers, Rahim is a good boy, you are a very smart girl, he's good at English, Karim is a scientist, Rupa is a beautiful girl, they're very intelligent, Ravi is a good teacher, he's tall, he's very strong. এই প্রত্যেকটা বাক্যে আমার ওই am is আরটাই কিন্তু মেইন ভার্ব, অর্থাৎ এই সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, আমরা ওই যে এক্সটেনশনের যে জায়গাটা, ওইখানে অবজেক্ট বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, বা এই কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক,
অর্থাৎ এমন কোনো বাক্য যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট মানে ওই এক্সটেনশনের ওই জায়গাটা একই ব্যক্তি বা বস্তু থাকে। যে সাবজেক্ট থাকে ওই এক্সটেনশনে সেই ব্যক্তি বা বস্তুই থাকে, অর্থাৎ যে লোকটা আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। ওই অ্যাম ইজ আর জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে, একটা ব্রিজ ক্রিয়েট করে। এই জন্য এই ভার্বগুলোকে একাধারে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলা হয়। হ্যাঁ, সাবজেক্ট এবং এক্সটেনশনের ভিতরে একটা লিঙ্ক, একটা সম্পর্ক স্থাপন করে। আর এই অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টেন্সে যখন ব্যবহৃত হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ যেটা আমরা জেনে থাকি বা চিনে থাকি, হেল্পিং ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, তখন কিন্তু এদের কোনো অর্থ দেয় না, দ্যাট ইজ নো মিনিং। তখন ওই বাক্যে যেটা মেইন ভার্ব থাকে সেটাই মূলত অর্থ দেয়। ওই যে বললাম অ্যাম ইজ আর এর মানে হওয়া বা থাকা, এই ধরনের অর্থগুলো কিন্তু দেয় না যখন কন্টিনিউয়াস টেন্স হয়। এরা জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করে, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মুডে একটা কথাকে বলতে সাহায্য করে, বা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আমার এই অ্যামিজারের প্রয়োজন হয়, ব্যবহৃত হয়। ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, প্লে মানে খেলা, ওই খেলা শব্দটার অর্থ প্রকাশ পাচ্ছে। ওই ইজ মানে যে হওয়া বা থাকা, সে অর্থ দেয় না। এরা অর্থ কখন দিবে? যখন এরা নিজেরা, অর্থাৎ এই অ্যামিজার মেইন ভার্ব হিসেবে বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে অর্থ দেয় না। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে, অর্থ কে দেয়? যেটা মেইন ভার্ব থাকে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, ইউ আর রাইটিং আ লেটার। ওকে, দেন হাউ ক্যান ইউ মেক নেগেটিভ সেন্টেন্স, এটা আমি বলছিলাম। একটা সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি খেলছে না? এই কোশ্চেন দুই ধরনের হয়, একটাকে বলে ইয়েস নো কোশ্চেন, আর একটাকে বলে ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। যার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন তাহলে এক্সট্রা ইনফরমেশন দিতে হয়। যেমন আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তারা কি ফুটবল খেলছে, আপনি বলতে পারেন ইয়েস অর নো। বাট যখনই বলছে হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, আপনাকে ডিটেলস একটা অ্যান্সার দিতে হবে। হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে খেলছে। এটা সিচুয়েশন অনুযায়ী হবে। যে ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড আপনার ইউজ করার প্রয়োজন হবে আপনি সেটা করবেন। একটা সেন্টেন্স বা বাক্য শুধু তৈরি করলে হবে না, একটা বাক্যকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। এইটা যে যত বেশি করতে পারবেন, যে যত বেশি এটাকে প্র্যাকটিস করতে পারবেন, তার ফ্লুয়েন্সি তত দ্রুত আসে। এই যে যে জায়গাটা এখন আমি দেখাচ্ছি, এটা দেখলে অনেকে মনে করতে পারে এটা তো আমি জানি, এটা তো আমি পারি। কিন্তু ওই জানলে বা পারলে হবে না, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ জিনিসগুলোকে, এই বিষয়গুলোকে, ম্যাটেরিয়ালস গুলোকে মুখের উপরে রাখতে হবে, যাতে করে আমি যখন স্পিকিং করছি, when I'm going to speak, I can provide it, I can apply it quickly. He's driving a car, he's not driving a car. সে গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, সে গাড়ি চালাইতেছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাইতেছে। ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাইতেছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। এভাবে পাস্ট টেন্স গুলো সেম ওয়েতে হয়ে থাকে। অর্থাৎ যেটা বললাম, ওয়াজ আর দেখলেই যে পাস্ট কন্টিনিউয়াস বলবেন এরকম না। যখন মেইন ভার্ব হিসেবে বলবে সেগুলো পাস্ট ইনডিফিনিট। হি ওয়াজ আ গুড বয়, ইট ওয়াজ আ, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দে ওয়ার রং, হি ওয়াজ ইল, শি ওয়াজ এট হোম, রুমা ওয়াজ আ টিউটর। তো এগুলো সবই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্সেও আমরা শ্যাল বি বা উইল বি, এই কথাটা আমি বলতে ভুলে গেছি। শ্যাল বি বা উইল বি দেখলেই মনে করি যে ফিউচার কন্টিনিউয়াস, কিন্তু না।
ফিউচার কন্টিনিউয়াস হলে তারপরে আরেকটা ভার্ব থাকে, তার সঙ্গে আইএনজি থাকে। এখানে উইলটা অক্সিলারি এবং এই বিটা মেইন ভার্ব, যার মানে হওয়া বা থাকা। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। তো এইভাবে এটা বোঝায়, অর্থাৎ এই বিটা এখানে মেইন ভার্ব। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটা, সেখানে এই উইল বিটা অক্সিলারি ভার্ব, এটা ছাড়া একটা মেইন ভার্ব থাকে। যেমন আই উইল বিটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকায় যেতে থাকবে। এই ধরনের একটা অর্থ বা মিনিং এগুলো দিয়ে থাকে। এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ জাস্ট অক্সিলারি ভার্বকে মেইনটেইন করে পড়তে হয়। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। এগুলো আমি পাঠিয়ে দিব, আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা একটু করে নিলেই হবে। এখন আমি একটু ডু ভার্ব নিয়ে কথা বলি। একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়, না হলে বিষয়গুলোকে ভালোভাবে ডেভেলপ করা যায় না বা শেখা যায় না। যদি একটু ডু ভার্বটাকে নিয়ে আমি কথা বলি আপনাদের সামনে, এটার ব্যবহারটা ঠিক কিভাবে হয় দেখেন। এই যে ডু ডাজ ডিড আমরা খুব ব্যবহার করে থাকি। আমরা কি জানি যে ডু মানে করা। ডু এর অর্থ কি? করা। ডু ভার্বেরও 5টা ফর্ম আছে। এটাকে আপনি 12টা টেন্সে ব্যবহার করতে পারবেন, যে আই ডু দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক। এভাবে সব টেন্স আপনি ব্যবহার করতে পারবেন, মানে করা অর্থে। কিন্তু এগুলো যখন হেল্পিং ভার্ব হিসেবে বসে, তখন কিভাবে এটার ব্যবহারটা হচ্ছে আগে একটু বোঝেন। এখানে কি বলছি, এক মিনিট। দেখেন, এখানে বলছে এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কি বললো? আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে মেইন সেন্টেন্স গুলো, সেখানে অক্সিলারি ভার্ব থাকে। 2টা টেন্সের স্ট্রাকচার থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এই জায়গাটাতে আমার অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। বাট প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, তখন আমাদের এই ডু ডাজ ডিড এর ব্যবহারটা করতে হয়। যেমন দেখেন, অক্সিলারি ভার্ব থাকে যেসব স্ট্রাকচারে, মানে বাকি 10টাতেই থাকে। যেমন আই এম ইটিং রাইস, নেগেটিভ কি? আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। You are driving a car. You're not driving a car. Rahim has completed his work. Rahim has not completed his work. I have eaten my dinner. I have not eaten my dinner. So I was singing a song. I was not singing a song. যখন আপনি ইন্টারোগেটিভ করছেন, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসছেন, যে আম ইটিং রাইস, আম নট এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। ইজি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে। দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে। ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাচ্ছ। I have eaten my dinner. Have I eaten my dinner? So এইভাবে এগুলো হচ্ছে। আমার বইটাতে এই সবকিছুই পাবেন, সব এক্সাম্পল গুলো আছে, একটু দেখে নিবেন, বইটা পড়বেন আর ক্লাসগুলো করবেন ধারাবাহিকভাবে। যারা বই নেননি এখনো, দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লাসগুলো আপনার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে। এই বাক্যগুলো আপনি কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন? আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এখানে কিন্তু কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই। তো এইখানেই মূলত আমার ওই ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্স হলে ডু, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, পাস্ট টেন্স হলে ডিড, অর্থাৎ ইনডিফিনিট টেন্স গুলোর কথা বলছি। তো
যেমন আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, অর্থাৎ আই ডু নট প্লে ফুটবল। যখন আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, যে ডু মানে যে করা, ওই করা অর্থ কিন্তু এখানে আর দিবেন, দের ইজ নো মিনিং, জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এটা বসছে, অর্থটা মেইন ভার্ব দেয়। যেমন ওই প্লে, they draw a picture, they don't draw a picture, you eat rice, you don't eat rice, I write a letter, I don't write a letter। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস বা ইএস বসে, এটাকে V5 ফর্ম বলে, ভার্বের থার্ড পারসন ফর্ম। যখন আপনি নেগেটিভ করবেন, ডাজ বসছে, ডাজ হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম। তো পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসতে পারে না, যখন ডাজ বসে তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, শি সিংস আ সং, শি ডাজ নট সিং আ সং, রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র পিকচার, ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এটা কেউ বোঝেন? ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ, এরকম কেন হলো? ব্যাখ্যা দেন তো আমাকে আপনারা। আমি বলছি রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ, ডাজ যখন বলছি ড্রস আর থাকছে না, ড্র হয়ে যাচ্ছে, রহিম ডাজ নট ড্র এ পিকচার। কিন্তু এইটা কেন হলো? ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। হ্যাঁ, B1 form হচ্ছে have। রাইট, থ্যাংক ইউ। তার মানে দেখেন, আমরা যখন সেন্টেন্স বা বাক্য তৈরি করি, আমি যদি আরেকবার ব্ল্যাঙ্ক এই জায়গাটাতে আসি, আমরা যখন সেন্টেন্স বা বাক্য তৈরি করি, মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, বলেন তো এই বাক্যটা নেগেটিভ করলে কি হবে? আমার গাড়ি নেই, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে? আমার গাড়ি নেই। I don't have a car. আরো ধারা এটাও। I haven't a car. I got a car. I have a car. হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল, এটা নেগেটিভ কি? যে তার গাড়ি ছিল না। He didn't. He didn't have a car. Had a car. He didn't. He didn't have a car. He didn't have a car. Have a car. ঠান্ডা মাথায় বলেন, যে কোনো একজন ভালোভাবে বুঝে বলেন কি হবে এটা? হি হ্যাড এ কার, এটা নেগেটিভ কি হবে? তার গাড়ি ছিল, তার গাড়ি ছিল না। He didn't have a car. He didn't have a car. He didn't have a car. ডিডেন্ট হ্যাড হয় না, He had not a car. He didn't He had have not a a car. হি হ্যাড নট এ কার হয় না, ডিডেন্ট হ্যাড হয় না, হ্যাড নট এরকম হয় না। আমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি। এখানে যারা কথা বলছেন তারা তারা আমার আগেও ক্লাস করেছেন, তারা তারা বলতে পারছেন বা বুঝতে পারছেন। বাট দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই যে জায়গাটায় এই যে হ্যাভটা আমি লিখছি এখানে, তাই না? এই হ্যাভটা কিন্তু আমার মেইন ভার্ব, আগে এটা বোঝেন। এই যে হ্যাডটা আমি লিখছি, এই হ্যাডটা আমার মেইন ভার্ব। এই ছাড়া কি এখানে আর কোনো ভার্ব আছে? আই তো আর ভার্ব না, কার তো আর ভার্ব না, হ্যাভ বা হ্যাড এটাই ভার্ব। তার মানে এই হ্যাভ আর হ্যাড এগুলো ভার্বের কোন ফর্ম? যেমন এই যে হ্যাভ ভার্বের কাছে যদি আমি আসি, এই হ্যাভ হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব, এই হ্যাড হচ্ছে V2 বা পাস্ট ফর্মের একটা ভার্ব। V3ও হ্যাড, বাট V3 যদি হতো তাহলে এর আগে আরো একটা কিছু থাকতো, একটা অক্সিলারি ভার্ব থাকতো, সেরকম নেই। তার মানে এটা V2 ফর্মটাই বসছে। তো আমার মনে করেন ওইখানে যে বাক্যটা ছিল, হি হ্যাজ আ হি হ্যাজ আ রেড পেন, তার একটা লাল কলম আছে। এবং ওই বাক্যটা যখন নেগেটিভ করা হয়েছে এরকম, যে হি ডাজেন্ট হ্যাভ আ রেড পেন। কেন? দেখেন, আমি যদি বলি আই গো টু স্কুল, এর বাংলা অর্থ হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম। আমি যদি এটাকে নেগেটিভ করি, আই ডোন্ট গো টু স্কুল বলছি, গো টু স্কুল। আমি যদি বলি সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। এটা যদি আমি নেগেটিভ করি, হি ডিডেন্ট, ডিড নট এর ব্যবহার করছি কিন্তু, ডিডেন্ট। এরপরে ডিড কি? পাস্ট ফর্মের ভার্ব, ডু এর পাস্ট ফর্ম। আর এই ওয়েন্ট কি? গো এর পাস্ট ফর্ম। তো যখন আমি ডিড বসাচ্ছি তখন আর ওয়েন্ট থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। হি ডিডেন্ট গো টু স্কুল, গো টু স্কুল, এটা হচ্ছে আমার নিয়ম।
পাস্ট টেন্সকে নেগেটিভ করা। ইন দ্য সেম ওয়ে আমি যদি বলি হি গোস টু স্কুল, সাবজেক্ট হি হলে আমার এইটা বসে, এটা এই যে গো এর থার্ড পার্সন হচ্ছে গোস। এই ফর্মগুলো কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। তাহলে হি গোস টু স্কুল, গো এর থার্ড পার্সন ফর্ম গোস, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, ইংলিশে 3 প্রকার পার্সন আছে, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। হি শি ইট এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি গোস টু স্কুল, এটা ধরো আমি নেগেটিভ করছি, এরকম বসাচ্ছি হি ডাজ নট, হি ডাজেন্ট, এরপরে গো টু স্কুল বলছি, কারণ কি এই গোস থার্ড পার্সন ফর্ম, আবার এই যে ডাজ, এই ডু এর থার্ড পার্সন ফর্ম হচ্ছে ডাজ। তো পরপর দুটো থার্ড পার্সন ফর্ম বসবে না। যখন আমার ডিড বসছে হ্যাডটা কিন্তু থাকেনি, এটা হ্যাভ হয়ে যায়, বা ওয়েন্ডার থাকেনি, এটা গো হয়ে যায়। তো যখন আমার এই ডাজ বসছে তখন আর গোস থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, গো হয়ে যাবে। তাহলে হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। ইন দ্য সেম ওয়ে আমি এখানে বলছি যে হি হ্যাজ আ রেড পেন, বা হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। এই যে বাক্যটা আমি বলছি হি হ্যাজ আ পেন, এখানে হ্যাজটা কেন বলছি? আমার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, থার্ড পার্সন কিন্তু এখানে হ্যাভস না। প্রত্যেকটা ভার্বের V5 বা থার্ড পার্সন, আমরা এটাকে এই ফর্ম কেউ দেখিও না, কেউ শিখিও না। আমরা মনে করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটা আমাদের নিয়ম না। আমরা এটা গ্রামারে পড়ি, টেন্সে পড়ি। কি পড়ি বললাম বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার কলম আছে, আছে ইংরেজি হ্যাভ, তাহলে আপনি এটা বসান, হি হ্যাভস আ পেন। বাট এইরকম কোনো ফর্ম আমার নেই, হ্যাভস বলে কোনো ফর্ম হয় না। হ্যাভ এর থার্ড পার্সন ফর্ম হচ্ছে হ্যাভস না হ্যাজ, জিনিসটা বোঝেন। এই জন্যই বলি আমার V5টাও পড়া লাগবে, এটা পড়া হয় না, টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখন টেন্স শিখে কি আপনি এটা হ্যাজ বসাবেন? আপনি তো হ্যাভস বসাবেন, বাট ওটা তো কোনো ফর্ম না। এই জন্য বলছি এই ফর্মটাও জানতে হয়। তাহলে হি গোস বসছে বা ড্রস বসছে, স্পিক্স বলছে, বাট এখানে হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। এই হ্যাভের থার্ড পার্সন হ্যাজ, বোঝেন? তাহলে হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। তাহলে এটা যখন ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে বসছে, এটা ভার্বের থার্ড পার্সন ফর্ম। আমি যখন নেগেটিভ করছি তখন আমার ডাজের ব্যবহার করতে হবে, হি ডাজেন্ট। আর ডাজ বসালে এখানে যেমন গোস থেকে গো হয়ে গেছিল, এই হ্যাজ থেকে এখানে আমার কি হবে? হি ডাজেন্ট হ্যাভ আ পেন, তার কলম নেই। এই হচ্ছে বিষয়। ডাজ, ড্রস, ড্রাইভস যেমন, এই হ্যাভের হ্যাভস না, এটা একটু ডিফারেন্ট, হ্যাজ। যখন আমি ডাজ বসাচ্ছি নেগেটিভ করার জন্য আমার হ্যাভ হয়ে যাচ্ছে। যখন ড্রস, ড্রস মনে করেন একটা ভার্ব, যে হি ড্রস আ পিকচার, হি ডাজেন্ট ড্র এ পিকচার, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, হি স্পিক্স ইংলিশ, হি ডাজেন্ট স্পিক ইংলিশ। ওকে, তাহলে হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ফাংশন। সো এইভাবেই এই যে আই হ্যাভ আ পেন, আমরা অনেকে বলে আই হ্যাভ নট এ পেন। হ্যাভ নট আপনি বলবেন না। আপনি কি এরকম, এই যে আই গো টু স্কুল, আপনি কি বলছেন আই গো নট টু স্কুল? আপনি তার গো নট বলছেন না নেগেটিভ করার জন্য, মেইন ভার্বের সাথে কি নট বসাচ্ছেন না? তো এখানে হ্যাভটা মেইন ভার্ব, আপনি আই হ্যাভ নট এ কার বললে এটা ভুল, এটা মডার্ন গ্রামার অনুযায়ী কারেক্ট না। আই হ্যাভ নট হবে না, গো নট বলছেন আপনি। আমি যদি বলি আই ড্র এ পিকচার, আই ড্র নট বলি, তাহলে হ্যাভ নট কেন বলবেন? যেটা নিয়ম সেটা। আই হ্যাভ আ কার, আমার একটা কলম আছে, সাবজেক্টের পর হ্যাভ, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নট পারফেক্ট। তাহলে আপনি এখানে কি বলবেন? আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে আমি যদি বলি তার আছে, তাহলে হি হ্যাজ আ কার, তার নেই, হি ডাজন্ট হ্যাভ আ কার। তাহলে তার ছিল, হি হ্যাড আ কার, তাহলে তার ছিল না, হি ডিডেন্ট। ডিড এর ব্যবহার, আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, হি ডিডেন্ট গো টু স্কুল, হি ডিউ আ পিকচার, হি ডিডেন্ট ড্র এ পিকচার, হি স্পোক ইন ইংলিশ, হি ডিডেন্ট স্পিক ইন ইংলিশ। সে ইংরেজি বলেছিল, সে ইংরেজি বলেনি। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, হি ডিডেন্ট ড্রাইভ আ কার। এরকম। তাহলে হি হ্যাড আ কার, তার গাড়ি ছিল, হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। হ্যাভ নট, হ্যাজ নট বসে কখন? যখন এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব। এগুলো তো মেইন ভার্ব। যেমন ওই যে বললাম না, আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এটা যদি এবার আপনি নেগেটিভ করেন, আই হ্যাভ নট ড্রিভেন এ কার, আমি গাড়ি চালাইনি, আই হ্যাভ নট ড্রিভেন এ কার। অর্থাৎ এখানে ড্রিভেনটা মেইন ভার্ব, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এখানে আপনি নট বসাতে পারেন। আপনি যদি বলেন হি হ্যাড
gone to কলকাতা, সে কলকাতা গিয়েছিল, এটাকে আপনি নেগেটিভ করেন, হি হ্যাড নট গান টু কলকাতা, হি হ্যাড নট গান টু কলকাতা, এরকম হবে। কারণ এখানে গনটা মেইন ভার্ব, এই হ্যাডটা অক্সিলারি ভার্ব, বাট এই যে দুটো বাক্য এখানে হ্যাভ বা হ্যাড এরাই মেইন ভার্ব, এই জন্য আমি এদের সাথে কি বসাইনি, নট বসাই। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি আপনাদের? বিষয়টা খুবই বেসিক গ্রামার, বাট এটার অনেক গুরুত্ব। এই জায়গাটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা না থাকার কারণে আমরা অনেক জায়গায় সেন্টেন্স তৈরি করতে গেলে, বলতে গেলে, লিখতে গেলে কনফিউশন ফেস করি। তো এই জায়গাটা আপনাদের ভালোভাবে পড়তে হবে, রেকর্ড ক্লাসটা আবার দেখতে হবে, রিভাইজ করতে হবে, পিডিএফ ফাইলটা দিলে সেটা দেখতে হবে, যাদের কাছে বইটা আছে পড়ে ফেলতে হবে, বি ভার্ব এবং ডু ভার্বের চ্যাপ্টার। এগুলো পড়া থাকলে, এগুলো কমপ্লিট থাকলে, এই বিষয়গুলো সম্পর্কে ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস থিংস, when you are going to give a presentation or make a conversation with someone, you will be able to provide your sentences, your thought perfectly. But if you don't have clear concept about these things, when you are going to make any kinds of sentences, you will fall into impairment, you will fall into confusion. So I think that it is very important class, and everyone should know the perfect concept about do, be, and have verb. I will give you lecture on have verb in next class. But before that, you have to practice it. Okay? Kotha clear? This is marvelous. আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় একটু দিব। হ্যাঁ, বুঝাই বলেন, জোরে বলেন। সাবজেক্টের পর ওই যে হ্যাভ ভার্বের পরে যে আবার ভার্ব বসাই দিচ্ছে, হ্যাঁ, সাবজেক্টের পরে তো আর হ্যাভ ভার্ব, তাহলে এটা তো মেইন ভার্ব, আপনি বললেন যে মেইন ভার্ব করতে, আবার বললেন যে হ্যাভ ভার্বটা মানে হইলো না, মানে তারপরে আর ওটা তো স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার, ওইটাই তো ভার্ব, ওই হ্যাভটাই তো ভার্ব, ওর পরে যেটা ওটাও ভার্ব, ওইটাই একসঙ্গে হ্যাভ প্লাস যে ভার্বটা বসছে ওইটা বলে ফ্রেজাল ভার্ব, ওইটাই মেইন ভার্ব। ওই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওই ফাইনাইট ভার্বের আবার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল। তো ওই হ্যাভটা অক্সিলারি, আর ওই যে ভার্বটা আমি বসাচ্ছি সেটা ড্রিভেন হোক, গিভেন হোক, সেটা হচ্ছে প্রিন্সিপাল। বুঝতে পারছেন কি বললাম? সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব বসে সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। যে কোনো সেন্টেন্সে মেইন ভার্বটা সাবজেক্টের পরেই বসে। তো মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মানে ওই অক্সিলারি ভার্ব আর যে প্রিন্সিপাল ভার্ব, ওই দুইটা একসঙ্গে ফ্রেজাল ভার্ব বলে, ভার্ব ফ্রেজ বলে ওটাকে। বুঝতে পারছেন কি বললাম? ওকে। তো এখানে এই লেকচারে আমাদের ভার্বের ফর্ম দেওয়া আছে কয়েকটা, এই ভার্বের ফর্মগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এবং এখানে 80 to 100 স্পোকেন রুলস, এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যেকটা টপিকের সঙ্গে আমাদের একটা হোমওয়ার্ক ফাইল থাকবে, এই হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করে কনভারসেশন গ্রুপে দিবেন। আপনাদের যে কনভারসেশন গ্রুপ, যাদেরকে এন্ট্রি করতে পারিনি আমি করে নিয়েছি আজকে সন্ধ্যায় অনেক, আর এখনো যদি কেউ বাকি থাকে আমি সেটাও করে নিব, বাট এইগুলো আপনাদের সাবমিট করতে হবে। আমি এই দুইটা ফাইল এখনই দিয়ে দিচ্ছি, লেট করব না, এখনই দিচ্ছি, দিলে আপনারা প্র্যাকটিস করবেন। আর বই থেকে আমি যে মেইন লেকচার গুলো, মেইন লেসন গুলো পড়াচ্ছি সেগুলো কভার করবেন, ঠিক আছে? আর বইটা যারা অর্ডার করেননি এখনো নেওয়ার চেষ্টা করবেন, আর পিডিএফ ফাইল তো আমি দিবই, সমস্যা নাই। স্যার, হ্যাঁ, আমি তো হচ্ছে বইটি অর্ডার করেছি, কিন্তু আপনি টেক্সট করেন। এখন আরেকবার নক দেন, আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আর আমার সাথে যোগাযোগ করার বা কথা বলার আমি আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিব। আমার এই যে মেইন নাম্বার, এটাতে প্রচুর মেসেজ আসছে, প্রচুর, মানে বাইরের সবার কাছেও এই নাম্বারটা দেওয়া, এটা বিজনেস আইডি।
আমি আপনাদেরকে আরেকটা আমার নাম্বার দিয়ে দিব, যেখানে শুধু পেইড কোর্সের স্টুডেন্টরা তাদের প্রবলেম নিয়ে কথা বলবে এবং সেখানে আমি সেটা সলভ করে দিব। তো ওইটাতে আপনারা আমার সাথে যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো প্রবলেম থাকলে যোগাযোগ করবেন, এবং এই যা যা করাচ্ছি, যা যা দিচ্ছি, এগুলো সলভ করবেন, আমার সঙ্গে টাচে থাকবেন। কোনো সমস্যা হলে কল দিয়ে সমাধান করে নেবেন সেগুলো। ঠিক আছে, আমি একটা নাম্বার আপনাদেরকে প্রোভাইড করবো। তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।